নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনের বেলা চুরি হওয়া 2 মাসের শিশু আব্দুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়ার 10 ঘন্টা পর র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযানের পর শিশু আব্দুর রহমান উদ্ধার হয়। বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হয়। মিজানুর রহমানের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস তার 2 মাস 7 দিন বয়সের সন্তান আব্দুর রহমানকে নিয়ে শনিবার বেলা 11টায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে জান্নাতুল ফেরদৌসের মা চিকিৎসকের কাছে গেলে জান্নাতুল একা হয়ে পড়েন। এই সময় সহায়তার হাত বাড়ায় এক নারী। সন্তানকে ওই নারীর কোলে দিয়ে জান্নাতুল টিকিটের জন্য লাইনে দাঁড়ান। এরপর তিনি দোতলায় শিশু চিকিৎসক আছেন কিনা তা দেখার জন্য গেলে ওই নারী শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে চলে যান। পরে শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দিলে শিশু আব্দুর রহমানকে উদ্ধারে মাঠে নামে র্যাব 11, CPC 3 নোয়াখালী ক্যাম্পের সদস্যরা। রাত 10টায় ওই নারীর অবস্থান শনাক্ত হয়। বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুকে উদ্ধার করা হয়। প্রত্যেকটা জিনিস আমরা পর্যবেক্ষণ করে দেখি, তারপর আমাদের গোয়েন্দা নজরদারিও আমরা বৃদ্ধি করি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তথ্য পাই। তথ্য পাওয়ার পর আমরা একটা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আমরা উক্ত এই বাড়ির ভিতরে আমরা এসে আসামি সহ আমরা শিশু বাচ্চাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। ওই নারী জানায় কয়েকদিন আগে তার একটি সন্তান প্রসবের সময় মারা যায়, তাই তিনি শিশুটিকে লালন পালনের জন্য নিয়ে আসে। এদিকে হারানো সন্তান ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মা জান্নাতুল। পরে ওই নারীকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব তাদের ক্যাম্পে নিয়ে যায়। ফারদিন নীরব, 71। দর্শক, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া 2 মাসের শিশু উদ্ধার হয়েছে। এখন সেখানকার খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী মিজানুর রহমান মিজান যুক্ত হচ্ছেন। মিজানুর, আমরা যে প্রতিবেদনটি দেখেছি যে দিনের বেলা একটি স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শিশু চুরি হয়েছে, একটি বিষয় যে দিনের বেলা তো লোকজন থাকার কথা, সেখানে কিভাবে শিশুটি চুরি হলো আসলে, এবং কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছেন, আর এই ঘটনায় মামলা হয়েছে কিনা? হ্যাঁ লিনিয়া, শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন যে গতকাল প্রকাশ্যে একেবারে হাসপাতালে শত শত স্বজন এবং রোগী ছিল। সেইখান থেকে ঠিক 2 মাস 7 দিন বয়সী শিশু সন্তান আব্দুর রহমান চুরি হয়ে গিয়েছিল। প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছিল যে ঠিক তার মা জান্নাতুল ফেরদৌস একজন চিকিৎসক, অর্থাৎ শিশুটি অসুস্থ ছিল, তাকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে গিয়েছিল এবং সে যখন কাউন্টারে টিকিট কাটতেছিলেন তখনই উক্ত নারী শিশুটিকে কোলে নেয় এবং সে এক সুযোগে শিশুটিকে নিয়ে হাসপাতাল ত্যাগ করে। সে এই ঘটনাটি জানা যাওয়ার পর সিসি ক্যামেরার ফুটেজ শনাক্ত করা হয় এবং 71 টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি খুব প্রচার করা হয়, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয় এবং তারা সিসি ক্যামেরার ফুটেজ ধরে এবং উক্ত নারী হাসপাতাল থেকে বের হয়ে তিনি যে পথে গিয়েছেন সেই পথের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে কাল দিনভর এক শ্বাসরুদ্ধকর অভিযান চালায় র্যাব, বেগমগঞ্জ থানা মডেল থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার CID ডিবি সহ পুলিশের সকল উইংস গতকাল কিন্তু এই শিশুটি উদ্ধারের জন্য তারা দীর্ঘ 10 ঘন্টা পর্যন্ত বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান কার্যক্রম করে এবং গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে ঠিক রাত 10টায় থানা থেকে কিছুটা দূরে মিরওয়ারিশপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের যে উক্ত নারী তার বোনের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে উক্ত নারী একটা শামসুন নাহার 40, তার বাড়ি সোনাইমুড়ি উপজেলা এবং ঠিক কয়েকদিন আগে তার একটা শিশু সন্তান মারা গিয়েছিল। তিনি সেই শিশু সন্তান মারা যাওয়ার পরতেই তিনি হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য এবং এই সুযোগে তিনি এই ছেলেটিকে কোলে নিয়ে ভেবেছিলেন যে তিনি এই ছেলেটিকে তার বাড়িতে নিয়ে তিনি লালন পালন করবেন। তবে যাক, অবশেষে রাত 10টায় হারানো সন্তানকে তার মা জান্নাতুল ফেরদৌস ফিরে পেয়েছেন এবং তিনি সকলের কাছে শুকরিয়া আদায় করেছেন। আমি এখন আছি নোয়াখালী বেগমগঞ্জ মডেল থানা সামনে। এখানে মূলত বাচ্চাটি এবং তার মা পুলিশ হেফাজতে রয়েছেন এবং যে নারীকে আটক করা হয়েছে তিনি রয়েছেন। আজকে হয়তো দিনের যে কোনো বেলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। আদালতের মাধ্যমে
শিশু সন্তানটিকে তার মায়ের কাছে দেওয়া হবে এবং যে নারীকে আটক করা হয়েছে শামসুন নাহার তাকে হয়তো মানব পাচার আইনে মামলা করে তাকে পুলিশে কোর্টে প্রেরণ করা হবে। মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি যেমনটি বলছিলেন যে শ্বাসরুদ্ধকর অভিযানের ফলে আসলে শিশুটি উদ্ধার হয়েছে। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সঙ্গে। মাগুরায় ধর্ষণ সহ যৌন নিপীড়নের বিচারের দাবিতে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা 7:30টায় ক্যাম্পাসে হবে মশাল মিছিল। শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলে জড়ো হয়ে একথা বলেন তারা। এই সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। ঘোষণা করা হয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। এদিন ঢাকা সহ 3 বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে হল থেকে বেরিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। মাগুরায় শিশু আসিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে এভাবেই শনিবার মাঝরাতে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যে ধরনের আইন আছে বাংলাদেশে ধর্ষকের, সেই ধরনের আইনগুলো যথাযথ প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সরকার যদি শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে দেখা যাবে যে চলমান বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় ফাঁক গলে, আইনের ফাঁক গলে ধর্ষকরা ঠিকই বেরিয়ে যায়। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়ে আসেন। তাদের সাথে যোগ দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। একে একে রুকেয়া, মৈত্রী সহ বিভিন্ন হলের মেয়েরাও যোগ দেন ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে। আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি, যেই মঞ্চ ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণ ঠেকাতে কাজ করে যাবে। বিচারের যে একটা দীর্ঘসূত্রতা কিংবা আমরা প্রপার যে বিচার হয় না, এই কারণে মতো ধর্ষণের হারটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের একটাই চাহিদা, সেটা হচ্ছে দেশটাকে সুন্দর করে আমরা রাস্তার থেকে চলে যাব। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ধর্ষণের বিক্ষোভের পরিধিও। নারীর নিরাপত্তাহীনতা কোনো অবস্থাতেই মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে এর বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। মৃত্যুদণ্ড যেন প্রকাশ্যে দেওয়া হয়, সবাই যেন এই দৃষ্টান্তটা দেখতে পারে। এই ঘৃণ্যতম অপরাধ কেউ করার সাহস পর্যন্ত না পায়, এমন একটা শাস্তির দাবি আমরা চাই। অনেক হয়েছে তালবাহানা, আমরা এখন চাই মেয়েদের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা কোনো সরকারের আমলে আমরা পাচ্ছি না। সবশেষে রাত 2টায় বিক্ষোভ কর্মসূচি থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা দেওয়া হয়। 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় দায়ীদের আদালতে তোলার দাবি জানান শিক্ষার্থীরা। ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। সৈকত সাদিক, 71, ঢাকা। শেরপুরের শ্রীবর্দীতে এক কুকুরের কামড়ে শিশু সহ 15 জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার 4টি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শ্রীবর্দী উপজেলার বাক্সাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক ওদিক দৌড়াতে থাকে। এই সময় কুকুরটির সামনে যাদেরকে পেয়েছে তাদেরকে কামড়িয়েছে। এক পর্যায়ে 4টি গ্রামের শিশু সহ 15 জনকে কামড়ে আহত করেছে। একই সাথে 4টি মহিষকেও কামড়িয়েছে কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনার পর রাতে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী। তারেক রহমানের নির্দেশ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করলে দল থেকে বের করে দেয়া হবে বলে জানান বিএলডিপি চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। শনিবার বিকেলে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির যারা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী, চাঁদাবাজি কার্যক্রম যেসব চালাচ্ছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। পরে তিনি সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথাও বলেন এই নেতা। চোখে পড়ার মতো কাজ নেই, অথচ 11 বছর ধরে খুলনায় শক্ত অবকাঠামো নিয়ে বসে আছে সুন্দরবন গ্যাস কোম্পানি। 71-এর কাছে খুলনার সচেতন মানুষের অভিযোগ, কথা ছিল দক্ষিণাঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠায় সহায়তা করবে প্রতিষ্ঠানটি, অথচ গত 12 বছরে সরকারি এই প্রতিষ্ঠানের এমন কোনো কাজ কেউ দেখেনি।
অথচ তাদের খুলনা অফিসে কর্মকর্তা কর্মচারী এবং আউটসোর্সিং এ কর্মরতদের বিশাল বহর রয়েছে 19টি বিলাসবহুল গাড়ি। কিন্তু এই অবকাঠামো নিয়ে তারা কি করেন এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানের এমডি সোহেল রহমানকে সাথে নিয়ে কনক রহমানের প্রতিবেদন। সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের গাড়ির গ্যারেজে ঢুকলেই চোখ ছানা বড়া। পাজারো, এভেঞ্জার সহ নামিদামি ছোট বড় মোট 19টি গাড়ি। প্রতিষ্ঠানের নথি অনুযায়ী এই 19টি গাড়ির জ্বালানি খরচ মাসে 4 লাখ টাকা। এত গাড়ির কাজ কি এই নিয়ে সেরকম কোনো জবাব দিতে না পারলেও প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক জানান, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক সহ অন্যান্যদের ব্যবহারের জন্য এসব গাড়ি। লোকবল বাড়লে গাড়ি আরও বাড়বে। খুলনার বিষয়ে একটা আঞ্চলিক কার্যালয় হবে, অতি দ্রুত আমরা আশা করছি যে যশোরে আঞ্চলিক কার্যালয় হবে, ঝিনাইদহে আঞ্চলিক কার্যালয় হবে। তো যখন এই আঞ্চলিক কার্যালয়গুলো হবে তখন ওই সমস্ত জায়গায় ম্যান পাওয়ারও দিতে হবে এবং আমাদের গাড়ি সাপোর্টও লাগবে। নগরীর এমএ বাড়ি সড়কের পাশাপাশি 2টি ভবনে চলে সুন্দরবন গ্যাস কোম্পানির কার্যক্রম। 5তলা ভবনে বসেন ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্ল্যানিং, সচিব, অপারেশন, মার্কেটিং, HR, প্রশাসনিক কর্মকর্তা, 7 DGM সহ অন্যান্যরা। আর 4তলা ভবনের 3টি ফ্লোরে বসেন একাধিক ম্যানেজার, জেনারেল স্টোর, নেটওয়ার্ক প্ল্যানিং, ব্যবসায়িক শাখা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। আমরা ভেবেছিলাম এই কোম্পানি আমাদের জীবনযাত্রা মান উন্নত করবে, আমাদের বাসা বাড়িতে গ্যাস দেবে, অনেক শিল্প প্রতিষ্ঠানে আমাদের দোকানে গ্যাস দেবে। এদের আমাদের কোনো কথা রাখিনি। এটা একটা অথর্ব প্রতিষ্ঠান ছাড়া আর কিছুই নয়। একাধিকবার অফিস সময় এই 2টি ভবনে গিয়ে দেখা যায় প্রায় লোকশূন্য। অথচ কর্মরত 69 কর্মকর্তা কর্মচারীর জন্য সরকারকে মাসে বেতন গুনতে হয় প্রায় 38 লাখ টাকা। বিগত সরকারের সময় ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পাওয়া 148 আউটসোর্সিং কর্মীদের বেতন 29 লাখ। এত কর্মকর্তা কর্মচারীর কি কাজ তা প্রতিষ্ঠানের কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। কি কারণে তাদের পিছনে এই 65 লক্ষ টাকা জনগণের টাকা প্রতি মাসে খরচ করা হয় এবং 19টি গাড়ি ব্যবহার তারা কিভাবে করে, কি কাজে, কি কারণে তারা 19টি গাড়ি ব্যবহার করে, আমরা খুলনার মানুষ হিসাবে, আমরা এদেশের সাধারণ জনগণ হিসেবে আমরা এটি জানতে চাই। সুন্দরবন গ্যাস কোম্পানির 5তলা ভবনের মাসে ভাড়া 3 লাখ টাকার বেশি, আর 3তলা ভবনের ভাড়া 80,000। শীত মৌসুমে 6তলা ভবনের বিদ্যুৎ বিল দিতে হয় 25,000 আর 3তলা ভবনের 6,000 টাকা। নির্ধারিত কাজের কথা না বলতে পারলেও মহাব্যবস্থাপক জানান, নতুন করে কারিগরি ও সাধারণ এবং অর্থ ক্যাডারে আরও 32 জনকে নিয়োগের কথা ভাবা হচ্ছে। অলরেডি পাবলিশড হয়ে গেছে, তো এখন নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় হয়তো আমাদের এখানে অতি দ্রুতই আমরা আশা করছি যে আমাদের 32 জন লোক আমরা পেয়ে যাব। প্রতিষ্ঠানের দাবি, গত এক যুগে তারা ভোলা ও কুষ্টিয়া একাধিক শিল্প কলকারখানা, হোটেলের পাশাপাশি 2376টি বাসাবাড়িতে প্রাকৃতিক গ্যাস সংযোগ দিয়েছে। খুলনার বিসিকে মাত্র 4টি শিল্প প্রতিষ্ঠানকে গ্যাস সংযোগের আওতায় আনার কাজ চলমান। সরবরাহ নেই, গ্যাসের চাপ নেই, কর্মকর্তা কর্মচারীদের তাই কাজের কোনো জবাবদিহিতাই নাই। নির্দিষ্ট সময় অফিসে আসেন, হাজিরা খাতায় স্বাক্ষর করেন, খোঁজ গল্পে মেতে ওঠেন, কিছু ফাইলপত্র নাড়াচাড়া করেন, দুপুরের আহার সারেন, আবার নির্দিষ্ট সময় অফিস ত্যাগ করেন। মাস গেলে কিন্তু বেতন ভাতাটি গ্রহণ করেন। এই হচ্ছে খুলনা সুন্দরবন গ্যাস কোম্পানির বিশাল বহরের কর্মকর্তা কর্মচারীদের মাসিক কর্মকাণ্ডের অংশ। এত বিশাল কর্মকর্তা কর্মচারী নিয়ে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম আসলে কতটা যৌক্তিকতা রয়েছে, বিষয়টি নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখবেন। কনক রহমান, 71, খুলনা। ডাকাতি বেড়েছে ঢাকা আরিচা মহাসড়কে, বেড়েছে ছিনতাই। শুধু রাতেই নয়, দিন দুপুরেও সড়কে যাত্রীবাহী বাস থামিয়ে গাছ ফেলে হানা দিচ্ছে ডাকাতরা। যাত্রীদের মারধর করে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে তারা। কয়েকদিনের ব্যবধানে শুধু ঢাকা আরিচা মহাসড়কের সাভারে একই এলাকায় দিনে দুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়েছে। এইসব ঘটনায় পরিবহনে যাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 14 ফেব্রুয়ারি দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাই হয়। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাসের 3 যাত্রী আহত হন। এর 15 দিন পর 2রা মার্চ একই স্থানে দিনে দুপুরে আরেকটি ডাকাতি হয়। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মানিব্যাগ ও মোবাইল সহ মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ছিনতাই হয় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে। শিক্ষার্থীদের দাবি,
5ই আগস্টের পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা শিক্ষার্থীরা উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের এই রাস্তায় সন্ধ্যার পর চলাচল করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অথবা আশেপাশের মানুষের জন্য বিপজ্জনক। থানা থেকে পাওয়া তথ্য মতে গেল 3 মাসে ঢাকা আরিচা মহাসড়কে ডজনের বেশি ডাকাতি ও ছিনতাই হয়েছে। কিছু পোলাপান আইসা ওনারে পুরা টানা হেঁচড়া শুরু করে দিচ্ছে। দুই একটা তো মনে করেন যে একটা হাতে বেশি অস্ত্র থাকে না, এগুলো দিয়ে একটা কোপও দেওয়া দিচ্ছে। এখন আমরা সন্ধ্যার পরেই বাসা থেকে বের হতে পারি না, আমাদের কোনো প্রয়োজন হলেই বের হতে পারি না। ডাকাত আতঙ্কে দেশের সড়ক মহাসড়কে ক্রমেই দূরপাল্লার যাত্রীও কমছে বলে দাবি করছে বাস চালক ও হেলপাররা। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা টহল ব্যবস্থাকে দায়ী করছেন তারা। গাড়ি থেকে উঠে উল্টা কি করে এরকম করে ড্রাইভার স্টাফে ঠিক আছে মাইরে ধরে ক্যাশ ম্যাশ লয়, আবার ঠিক আছে যাত্রীতে দেও, এরকম ভাবে চিন্তাই মিন্তাই করে ঠিক আছে পরে বললো নামে যায়। পুলিশ বলছে নানান সীমাবদ্ধতা থাকার পরও মহাসড়কে নিরাপত্তা বাড়াতে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ সহ জনবল বাড়ানো হয়েছে। অপরাধের সাথে জড়িত অন্তত 20 জনকে আইনের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে আসামিকে গ্রেপ্তার করেছি এবং ওই এলাকায় যারা যারা চিহ্নিত রয়েছে তাদের বাড়ি বাড়িতে আমরা রেড দিয়েছি, অস্ত্র উদ্ধার করেছি এবং যেগুলো ঘটনা ঘটেছে তার প্রায় 90%-এরই বেশি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পুলিশের পরিসংখ্যান বলছে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত 6 মাসে ডাকাতি ও দস্যুদের ঘটনায় মামলা হয়েছে 1145টি, যা 2023 সালের আগস্ট থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় 50% বেশি। আব্দুল আল মামুন, 71। সাভারে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, সেখানকার আরো খবর জানবো দর্শক। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। আর রায়ান, শুধু ঢাকা আরিচা মহাসড়কে সাভারের একই এলাকায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটছে। আপনি একটু জানাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকার পরেও কেন এমন ঘটনা আসলে ঘটছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ দেখছেন কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বীর মোশাররফ হোসেন হল গেটের সামনে আমার পেছনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটাতে সবচেয়ে বেশি চিন্তার ঘটনা ঘটে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন এই এলাকাটাতে। এখানকার যে এলাকা অংশটা দেখতে পাচ্ছেন, এখানে ঝোপ জঙ্গল আছে, কিছুদিন আগে এটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু তবু এখানে ছিনতাইকারীরা সন্ধ্যার পরে বেশ ভালোভাবে উৎপাতে থাকতে পারে। আর এখান থেকে সবচেয়ে বেশি চিন্তার শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এই পথে চলাচলকারী যারা পথচারী আছেন বা অটোরিকশা যারা চলাচল করেন সন্ধ্যার পর তারা। আর ছিনতাইকারীরা এখান থেকে ছিনতাই করে পার্শ্ববর্তী যে ডেইরি ফার্ম আছে, এই ডেইরি ফার্মের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, দেয়ালটা আছে, এই দেয়ালটা খুবই নিচু, তারা খুব সহজেই এই দেয়ালটা টপকে অপর পাশে চলে যেতে পারে এবং গা ঢাকা দিতে পারে। আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে এখান থেকে আধা কিলোমিটারও কম দূরত্বে সাভার হাইওয়ে থানার অবস্থান, কিন্তু এই হাইওয়ে থানার টহল এদিক দিয়ে খুবই কম থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিক থেকে খুবই অসচেতন, বা শিক্ষার্থীরা বারবার দাবি জানানোর পর প্রশাসন এদিকে টহলের কোনো ব্যবস্থা করে না। এমনকি হাইওয়ে থানা পুলিশ যারা দায়িত্বে থাকেন তারাও এই মহাসড়কের দায়িত্বে খুব একটা থাকেন না। রাতের বেলা তারা যেসব অংশে টহল দেন, বিশেষ করে জনসমাগম যে এলাকাগুলো আছে সেখানে তারা টহল দেন, কিন্তু নিরিবিলি যে এলাকাগুলো আছে এদিকে তারা খুব একটা টহল দিতে তাদেরকে দেখা যায় না। এ কারণে কিন্তু আমরা সবসময় দেখি যে বিশেষ করে এইরকম নির্জন এলাকা, বিশেষ করে ব্যাংক টাউন, ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিএনবি বিপিএটিসি এলাকা, এই অংশটাতে ছিনতাইয়ের পরিমাণ সবচেয়ে বেশি। যদিও পুলিশ রায়ান বিন আমিন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি যেমনটি বলছিলেন যে জনসমাগম যেখানে সেখানে টহল দিচ্ছে, কিন্তু নিরিবিলি জায়গায় তারা টহল দিচ্ছেন না। আপনি যুক্ত থাকুন, আমরা এই বিষয়ে আবারও জানবো আপনার কাছ থেকে। ঝালকাঠিতে সমবায় সমিতির নামে প্রতারণার অভিযোগ বাড়ছে। জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে সমিতির ব্যানারে পরিচালিত হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকের চেয়ে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করছে কোটি কোটি টাকার আমানত। এর মধ্যে কয়েক হাজার গ্রাহকের সেই সঞ্চয় হাতিয়ে লাপাত্তা হয়ে গেছে 15টি সমবায় কর্মকর্তারা। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন।
ঝালকাঠি সদর উপজেলার ডুমুরিয়া বাজারের শিকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি তাদের কার্যক্রম বন্ধ করে পালিয়ে গেছে। হাতিয়ে নিয়েছে এলাকার বহু গ্রাহকের অন্তত 25 কোটি টাকা। শুধু শিকড়েই নয়, রয়েছে সারথি, স্বদেশ এবং রূপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। তারাও নিয়ে গেছে প্রায় 1.5 কোটি টাকা। এ ধরনের সমবায় এলাকার ভীমরুলি বাজারে রয়েছে 7টি, শতদশকাঠিতে 2টি, শহরের কলেজ মোড় ও পূর্ব চাঁদকাঠিতে 2টি। গ্রাহকদের টাকা নিয়ে আমাদের সবাই কাছে টাকা নিয়ে তারা হাওয়াইয়ে গেছে। কেউ 50 লাখ, 20 লাখ, 1 কোটি টাকাও রাখছে। প্রথম দিকে কিছু মানুষ টাকা পাইছে এবং পরবর্তীতে তারা নিরুদ্দেশ হয়ে গেছে। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায় না। হয়তো বা কারো কাছে শুনি যে ঢাকায় আছে, কেউ কেউ বলে যে কলকাতা চলে গেছে। এখন এসব সমিতির অফিসে ঝুলছে তালা। জেলার প্রতিটি গ্রামগঞ্জ, হাটবাজারে রয়েছে মোট 491টি সমবায় প্রতিষ্ঠান। এগুলোর 2-4টি নিয়মের মধ্যে থাকলেও বেশিরভাগই মানছে না সমবায় আইন। 214টি সমবায় সমিতির মধ্যে ইতিমধ্যে 14টি সমবায় সমিতি ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা নির্ধারণ করেছি। আমরা তদন্তপূর্বক আমরা এই ঝুঁকিপূর্ণ অনেকগুলো সমিতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে সমবায় কর্মকর্তারা জানান, কিছু সমিতি সমবায় আইনের তোয়াক্কা না করে বিনিয়োগ ব্যবসা করছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসামি এবং বাদী সবাই আইনকে না জানে ব্যবসাটা শুরু করে, কিন্তু এতে আমাদের কোনো পরামর্শ নেয় নাই। তদন্ত কমিটি যাচাই বাছাই করার জন্য লোকজন নিয়োগ দিচ্ছি আর কি। সমবায় সমিতি আইন 2023 অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম, ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র ও সঞ্চয়ী হিসাব খুলে কোনো ক্রমেই গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করা যাবে না। অথচ এসব নিয়ম নীতি মানছে না জেলার বেশিরভাগ সমবায় সমিতি। নূর তাজমিন নীর, 71। দর্শক, আরো খবর জানবো এই বিষয়ে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, কয়েক হাজার গ্রাহকের সঞ্চয় হাতিয়ে লাপাত্তা হয়ে গেছে 15টি সমবায়ের কর্মকর্তারা। আবার তারা প্রত্যেকেই নাকি জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে সমিতি পরিচালনা করেছেন। তো এখন জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে? লিনিয়া, ঝালকাঠি জেলা এবং উপজেলা সমাজসেবা সমবায় অফিস থেকে যে সমবায়ের যে ঋণদান যে একটা কর্মসূচি রয়েছে, যে সমবায় সমিতি, সেই সমিতির নিবন্ধন নিয়ে জেলায় যে সমবায় সমিতিগুলো পরিচালিত হচ্ছে। কিন্তু এই এখন যে সমবায় সমিতিগুলো পালিয়ে গেছে, এই সমবায় সমিতিগুলো নিয়ে জেলা সমবায় কর্মকর্তা এবং উপজেলা সমবায় কর্মকর্তারা যেটি বলেছেন যে এগুলো সম্পর্কে নিয়ে তারা তদন্ত করছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা চাইলে নিয়মিত মামলা দায়ের করতে পারে এবং সেক্ষেত্রে তারা তাদের সহযোগিতা করবেন। আসলে এই যে সমবায়ের যে সমিতি যে নিবন্ধন দেওয়ার যে নীতিমালা, সেটি কিন্তু এই সমবায় সমিতির যে সমবায়ের কর্মকর্তারা সেটিও কিন্তু মানছে না। তারা যে কেউ যে সমবায় অধিদপ্তরে গিয়ে নিবন্ধন নিতে পেরেছে খুব সহজেই, যে কারণে এই ধরনের সমবায় সমিতিগুলো কিন্তু জেলায় বেড়ে গেছে। বর্তমানে কিন্তু ঝালকাঠির জেলায় 491টি সমবায় সমিতি আছে। ঝালকাঠির যে এই সমবায় সমিতিগুলো প্রথম দিকে মোটামুটি ভালো একটা লভ্যাংশ দিয়ে থাকে গ্রাহকদের, যাতে করে গ্রাহক আকৃষ্ট করা যায় এবং পরবর্তীতে দেখা যায় এই গ্রাহকদের কাছ থেকে একটা মোটা অঙ্কের আমানত সংগ্রহ করে এবং আস্তে আস্তে এরা পালিয়ে যায়। এরকম ঘটনা ঝালকাঠিতে এটি প্রথম নয়, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও কিন্তু। তরুণ সরকার, অসংখ্য ধন্যবাদ। ঝালকাঠি থেকে দর্শক তরুণ সরকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।
কুয়াশা কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগে গাছে দেখা দিয়েছে আমের মুকুল। মুকুল যাতে ঝরে না পড়ে তাই কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা জানান, এখন থেকে আম রপ্তানিতে উদ্যোগ না নিলে ক্ষতির মুখে পড়তে হবে। এদিকে মুকুল ঝরে পড়া ঠেকাতে গাছ পরিচর্যায় পরামর্শ দিচ্ছেন গবেষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা। একেএস রোকনের তথ্যছবিতে প্রতিবেদন। পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। চারিদিকে ভরে গেছে মুকুলের মৌ মৌ গন্ধে। আম চাষিরা এখন ব্যস্ত মুকুল ও গাছ পরিচর্যায়। জেলার আমবাগানগুলোতে প্রায় ৯০% বেশি গাছে এসেছে মুকুল। আম চাষিরা জানান, শীতের তীব্রতা কম ও আবহাওয়া গরম থাকায় গাছে এবার আগাম মুকুল এসেছে। মুকুল ও গাছের পরিচর্যায় এখন চলছে কীটনাশক স্প্রে। বৃষ্টি বা কুয়াশা না হলে দ্রুতই বেশিরভাগ মুকুল থেকে গুটি বের হবে। খরচ বেড়ে গিয়েছে, এখন বিঘা প্রতি দেখা যাচ্ছে 10 থেকে 12 হাজার টাকা বীজ খরচ হয়ে যাচ্ছে। ফলনের দাম পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে আম চাষিরা এভাবেই ফলনের দাম কম পাইছে। বাগানে পরিচর্যা করতে হবে। বাগান পরিচর্যা করতে গেলে এবার অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। তারপরেও আশা করছি যে এবার বাগানে প্রচুর মুকুল আসছে। এবার তার আবহাওয়াটা খুব ভালো আছে। মাঘ মাসে এবারকার মুলটা আসছে। এখন বৃষ্টি কুয়াশা যদি না হয়, কোনো মহাটা না পড়ে, তো আশাবাদ যে এবারকার মুকুলটা ভালো আছে। তবে কৃষক নেতা জানান, আম পচনশীল হওয়ায় ফলন বেশি হলে দাম কমে যায়। তাই চাষিরা যেন ন্যায্য দাম পায়, সেজন্য নিতে হবে উদ্যোগ। জনপ্রতিনিধি আছেন, প্রশাসন অধিদপ্তর আছেন, কৃষি বিভাগ আছেন, তারা যদি এই জায়গাটা নিয়ে যায় তাহলে প্রক্রিয়াকরণ হলে কিন্তু আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে আমের চাষিদের কিন্তু অনেক লাভ হবে এবং এটা এই জেলার লাভ হবে, প্লাস হচ্ছে রাষ্ট্রের লাভ হবে। উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। পাশাপাশি কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই আম প্রক্রিয়াজাতকরণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সেচটা দিতে হবে, সেচটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সেচ দিলে মুকুলটা খুব সুন্দরভাবে বের হবে এবং মুকুল ঝরে পড়বে না। এটি কিন্তু জরুরিভাবে কৃষকদেরকে ব্যবস্থা নিতে হবে। আম চাষি রয়েছেন অথবা উদ্যোক্তা রয়েছেন, তারা সার্বিকভাবে যোগাযোগ রাখছেন। আমাদের মাঠ কর্মীরা তাদের সাথে কথা বলছেন, যোগাযোগ রাখছেন, তাদের গাছগুলো পরিদর্শন করছেন এবং যে কোনো সমস্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পাশে আছে। চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। শরীফ আজাদ প্রীতম, ৭১। চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলের আরো খবর আমরা জানবো। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। আর রোকন, আপনার জেলায় কুয়াশা কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় বেশিরভাগ গাছে আমের মুকুল এসেছে। এ নিয়ে আসলে কৃষি বিভাগের কর্মকর্তা এবং কৃষকরা কি বলছেন? লিনি, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী এবং এই আমের রাজধানীতে কিন্তু এবার কৃষকরা আশাবাদী। তারা বুকে আশা পেতে রেখেছে যে হয়তো এবার তারা আমের দাম পাবে। কিন্তু এর আগের বছরগুলোতে যেমন দেখা গেছে যে সাধারণত কৃষকরা ফলন বেশি হলে আমের দাম পড়ে যায়, যার কারণে আমের ন্যায্য দাম পায় না। তবে যদি আমকে যদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে আম প্রক্রিয়াজাত করে সেটা বাজারজাত করা হয় বা রপ্তানির উদ্যোগ নেওয়া হয়, তাহলে আম চাষিরা হয়তো উপকৃত হবে। আর আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, বৈজ্ঞানিক কর্মকর্তাদের সাথে। তারা আমাদের যেমনটি জানিয়েছে যে চাঁপাইনবাবগঞ্জে এবার কিন্তু 90% ইতিমধ্যে মুকুল চলে আসছে। আপনি নিশ্চয়ই দেখছেন আমার পিছনে যে বাগানটি রয়েছে, এখানে 100% গাছে কিন্তু মুকুল এসেছে, যার কারণে কিন্তু এবার আমের উৎপাদন বেড়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু গুটি এসেছে প্রায় 50% গাছে। এবং এই 50% গাছে যে গুটি এসেছে, সে গুটি রক্ষা করতে হলে যদি আর 5 দিন পর বৃষ্টি না হয়, তাহলে সেচ প্রকল্প শুরু করতে হবে। এবং এই সেচ প্রকল্প যদি না চালানো যায়, তাহলে কিন্তু আমগুলো ঝরে পড়তে পারে এবং এই গুটি রক্ষার জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে পানির দরকার হয়ে পড়েছে। আপনি জানেন। একেএস রোকন, অনেক ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের আমের মুকুলের আরো খবর আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে। চট্টগ্রামে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা নেতার কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়।
শনিবার বিকেলে নগরীর জিএসসি এলাকার একটি কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী শ্রমিক দল শোক সভার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল্লাহ আল নোমানের ছেলে বিএনপি নেতা সাইদ আল নোমান। এই সময় বক্তারা জানান, দেশের জন্য অকৃত্রিম ভালোবাসা এবং খেটে খাওয়া মানুষের প্রতি দরদ থেকেই রাজনীতি করেছেন আব্দুল্লাহ আল নোমান। সেজন্যই তিনি জনগণের আকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের মূল স্তম্ভ হলেও এটি এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি করাটা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। শনিবার বিকেলে বগুড়ার সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, বাংলাদেশি গণমাধ্যমের সামনে যে কয়েকটি চ্যালেঞ্জ, তার মধ্যে অন্যতম হচ্ছে এ পেশার স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সত্য তুলে ধরা যায় না, আর সত্য লেখা না গেলে বিশ্বাসযোগ্যতা থাকে না। তাই সাংবাদিকদের বিবেকের মাধ্যমে পরিচালিত হতে হবে। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য, জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ও সদস্য সচিব।